স্বাগত বিশ্বযোগে, সঙ্গে আছি আমি মার্জিয়া তিশা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি নির্বাচিত হলে শহরটিতে ফেডারেল তহবিল পাঠানো বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক টিভি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে যদি একজন কমিউনিস্ট মেয়র হয় তাহলে সেখানে পাঠানো অর্থ পুরোপুরি অপচয়, তাই সেখানে বেশি অর্থ দেয়া কঠিন হবে। নিউ ইয়র্কে ভোটের আগের দিন এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। মামদানি জিতলে তহবিলের বিষয়টি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। রোববার সিবিএস-এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানি মেয়র হলে আগের বামপন্থী মেয়র বিল দে ব্লাসিওকেও ভালো মনে হবে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সামনে রেখে 7,35,000-এর বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। এদিকে সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। তবে অন্য একটি জরিপ বলছে প্রধান তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় জোহরান ও কুমোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে। রবিবারই ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় 1,51,000 মানুষ আগাম ভোট দিয়েছেন। নিউ ইয়র্ক সিটি নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি একদিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তাছাড়া এদিন 35 বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। চলতি সপ্তাহে প্রকাশিত এমারসন কলেজ PIX11 দ্য হিলের জরিপে দেখা গেছে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে প্রায় 25 পয়েন্ট এগিয়ে রয়েছেন। এই জরিপে জোহরানের প্রতি 50% এবং কুমোর প্রতি 25% ভোটার সমর্থন জানিয়েছে। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া কুমোর থেকে 4 পয়েন্ট পিছিয়ে আছেন। স্লিওয়ার প্রতি সমর্থন রয়েছে 21% ভোটারের এবং 4% ভোটার কাকে ভোট দেবেন এখনো সেই সিদ্ধান্ত নেননি। অর্থাৎ কুমোর খুব বেশি কাছাকাছি অবস্থানে রয়েছেন স্লিওয়া। জোহরানের সমর্থন গত মাসের তুলনায় 7% বেড়েছে। কুমোর সমর্থন 3% কমেছে আর স্লিওয়ার সমর্থন বেড়েছে 11%। এই জরিপ গত 25 থেকে 27 অক্টোবরের মধ্যে পরিচালিত হয়েছে। এতে সম্ভাব্য ভোটার ও যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন তারা অংশ নিয়েছেন। জোহরান তরুণ ভোটারদের মধ্যেও শক্ত অবস্থানে আছেন। 50 বছরের নিচের 69% ভোটার তাকে সমর্থন করছেন আর 50 বছরের বেশি ভোটারদের মধ্যে 37% জোহরানকে, 31% কুমোকে এবং 28% স্লিওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে 27 অক্টোবর প্রকাশিত সাফক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে প্রতিযোগিতা আগের তুলনায় কিছুটা কাছাকাছি এসেছে। এই জরিপে দেখা গেছে 44% ভোটার জোহরানের প্রতি এবং 34% কুমোর প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে স্লিওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন 11% ভোটার। সেপ্টেম্বরে কুমোর চেয়ে জোহরান 20 পয়েন্টে এগিয়ে ছিলেন। সৃষ্টি ঘটক, 71। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্রেটিক প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছেড়ে সোমালিয়া চলে যেতে বলেছেন। ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন তার ফিরে যাওয়া উচিত। তিনি এই পোস্টের সঙ্গে ইলহান ওমরের একটি সভায় দেয়া বক্তব্যের ভিডিও জুড়ে দেন। ওই অনুষ্ঠান কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইলহানের বক্তব্যের ভিডিওটি কয়েক সপ্তাহ ধরে ডানপন্থী ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ঘুরছে। ইলহান সোমালিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং 8 বছর বয়সে দেশের গৃহযুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে যান। কেনিয়ার একটি শরণার্থী শিবিরে 4 বছর কাটানোর পর 1995 সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি 2000 সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন। পঁয়ত্রিশতম দিনে প্রবেশ করল যুক্তরাষ্ট্রের শাটডাউন। আর এই পরিস্থিতির জন্য একে অপরের দিকে আঙুল তুলেছেন ডেমোক্রেটিক এবং রিপাবলিকান নেতারা। ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম রেকর্ডের সাথে মিলে যাচ্ছে এবারের শাটডাউন। আপাতত কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে অচলাবস্থা অবসানের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ডেমোক্রেটরা রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে ব্যয় বিল আটকে দিয়েছেন। শাটডাউনের সময় বাড়ছে। মধ্যবিত্তদের জন্য খাদ্য সহায়তা প্রথমবারের মতো বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর থেকে আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনী পর্যন্ত ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না। সাম্প্রতিক রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে
শাটডাউনের জন্য দুই দলকেই দায়ী করেছেন 50% মার্কিনী, বলেছেন বেশিরভাগ দায় রিপাবলিকানদের, আর 43% দোষারোপ করেছেন ডেমোক্র্যাটদের। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত ঘাঁটির সংস্কার করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে নির্মাণ কার্যক্রম গত 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ করে গত 17 সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায় ঘাঁটির রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং পুনর্নির্মাণের কার্যক্রম চলছে। অন্যদিকে পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রুয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে। গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক দাবির প্রতিক্রিয়ায় দেশটির তরফ থেকে এই জবাব দেয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সোমবার সংবাদ সম্মেলনে দাবি করেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষায় বেইজিং কয়েক দশক ধরেই অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেই অঙ্গীকার তারা এখনও অনুসরণ করে চলেছেন। রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান ও উত্তর কোরিয়া ভূগর্ভে গোপন পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। একমাত্র যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকার কোনো প্রয়োজন দেখছেন না তিনি, তাই পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য নিজের দাবি পক্ষের কোনো প্রমাণ পেশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে 1990, 1992 ও 1996 সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে কেবল উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রমাণ রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আরও 5 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ইসরায়েল 270টি ফিলিস্তিনি মৃতদেহ হস্তান্তর করেছে। এদিকে যুদ্ধবিরতির সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না থাকায় হাজার হাজার রোগী মৃত্যুমুখে পড়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। অনেক প্রতীক্ষার পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রিয়জনকে জড়িয়ে ধরছেন কেউ, আবার অনেকে এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন। যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত 5 জনকে পরীক্ষার জন্য দের আল বালায়ের আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনও ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিযোগ ছাড়াই আটক আছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি এক ধরনের স্বেচ্ছাচারী আটক। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC এর মাধ্যমে ইসরায়েল থেকে এখন পর্যন্ত 270টি মৃতদেহ পেয়েছে। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে ফেরত পাঠানো অনেক মৃতদেহের উপর নির্যাতনের প্রমাণ রয়েছে, যার মধ্যে হাত পা বাঁধা, চোখ বাঁধা এবং পরিচয়পত্র ছাড়াই মৃতদেহ ফেরত দেওয়া হয়েছিল। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে ডিএনএ পরীক্ষার জন্য নতুন ফরেনসিক সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না। এতে মরদেহ শনাক্ত করার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মাঝে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা তাদের জীবন নিয়ে প্রতিনিয়ত লড়াই করছেন। একদিকে তাদের ঘরবাড়ি নেই, অন্যদিকে খাবারের সংকট। এছাড়া হাসপাতালে চিকিৎসা সেবা না থাকায় হাজার হাজার রোগী মৃত্যুমুখে পড়েছে। বাস্তুচ্যুত শত শত পরিবার তাদের স্বজনদের মরদেহ খুঁজে পাচ্ছে না। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, প্রায় 4000 শিশুসহ কমপক্ষে 15,000 রোগী গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু কয়েক মাস ধরে মিশর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজার রাফায়ের উত্তরে ইসরায়েলি গুলিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু,
৭১। ফিলিস্তিনি বন্দী নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক শীর্ষ আইনজীবী ইফাত তোমের ইয়েরুশালেমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তেল আবিব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইফাত তোমের ইয়েরুশালেমের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলেমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান নিশ্চিত করেছে এই তথ্য। সম্প্রতি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে একটি ইসরায়েলি বন্দিশালায় কারাবন্দী ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরায়েলি সেনারা। প্রাথমিক তদন্তে জানা গেছে 2024 সালে দক্ষিণ ইসরায়েলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এই ঘটনা। ইফাত এবং মাতানের বিরুদ্ধে অভিযোগ, তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এই ব্যাপারে মিথ্যে সাক্ষ্য দিয়েছিলেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান তাড়াহুড়ো করছে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক স্বার্থ ও সমান মর্যাদার ভিত্তিতে কথা বলতে চায় তাহলে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তিনি বলেছেন, ইসরায়েলকে ঘিরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঐক্যমত্য গড়ে উঠছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনার সরাসরি বৈঠকের দাবি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা, ইরানের ক্ষেপণাস্ত্র মজুত সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের সমর্থন বন্ধ করার মতো সব শর্ত একবারেই অযৌক্তিক এবং অন্যায্য। এর ফলে আলোচনা বর্তমানে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। তীব্র খরায় বিপর্যস্ত ইরান। রাজধানী তেহরানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী 2 সপ্তাহ পর শহরটিতে পান করার মতো পানি আর অবশিষ্ট থাকবে না। দেশটির পানি সরবরাহ কর্তৃপক্ষ এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রাজধানীর 5টি প্রধান বাঁধে পানি কমে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমির কবির বাঁধে এখন রয়েছে মাত্র 1,40,00,000 কিউবিক মিটার পানি, যা এর ধারণ ক্ষমতার মাত্র 8%। তেহরান পানি সরবরাহ কোম্পানির পরিচালক বেহজত পারসা জানিয়েছে, এই পানি দিয়ে শহরের সর্বোচ্চ 2 সপ্তাহের মতো পানযোগ্য পানি সরবরাহ করা সম্ভব হবে। অন্য 4টি বাঁধের পানির অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লার, লাতিয়ান ও মামলু বাঁধে ধারণ ক্ষমতার মাত্র 10 থেকে 15% পানি অবশিষ্ট আছে, আর তালেকান বাঁধেও পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গত প্রায় 100 বছরে ইরানে এত কম বৃষ্টিপাতের নজির নেই। সুদানে চলমান ভয়াবহ রক্তবন্যা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর কৌশলগত এলফাসের শহর দখলে নেয়ার পর সোমবার এই আহ্বান জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেছেন, যার হৃদয়ে আছে তিনি কখনোই এলফাসের বেসামরিক নাগরিকদের উপর চালানো সাম্প্রতিক গণহত্যা মেনে নিতে পারে না। ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক সম্মেলনে প্রতিনিধি সভায় অংশ নিয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, সুদানে রক্তপাত দ্রুত বন্ধ করার সর্বোচ্চ দায়িত্ব নিঃসন্দেহে ইসলামী বিশ্বের উপরই বর্তায়। মুসলমান হিসেবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে, অন্যদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তিনি বলেন, এই কঠিন সময়ে মুসলিম দেশগুলোর সুদানি জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখাই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মাজারি শরীফে শক্তিশালী ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে 27 জন হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার 6.3 মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি ও আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে। বাল্ক প্রদেশের রাজধানী মাজারি শরীফেও হতাহতের খবর পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক স্থাপনা রওজা মোবারক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাগলান প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাদাখশান প্রদেশের শহর ইবুর্জ জেলার চোগানি গ্রামে প্রায় 800টি ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আবারও ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে দিনে 7টার বেশি সিগারেট খেলে মানব শরীরে যেই পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে সেই পরিমাণই ক্ষতি হতে পারে। বাতাসের গুণাগুণ সংক্রান্ত আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সোমবার সকাল 9টা নাগাদ রাজধানীর সামগ্রিক বাতাসের গুণমান সূচক ছিল 316। একই সঙ্গে গত 24 ঘন্টায় বাতাসে কিছুটা বৃদ্ধি পেয়েছে পিএ 2.5-এর ঘনত্ব। সিপিবি এর মনে করছে, একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারেই মৃদু, যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে। সবচেয়ে বাজে পরিস্থিতি হোলাম্বি, খোরদগ্রাম, গৌতমপুরী, মোস্তফাবাদ, মহরম মহল্লা এবং শাহদারার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার কিম জং উনের সঙ্গে দেখা করতে চাইলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি জানিয়েছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান, যা 2 দশকেরও বেশি সময় ধরে কোনো জাপানি নেতা করেননি। সোমবার টোকিওতে উত্তর কোরিয়ার অপহৃত জাপানি নাগরিকদের প্রত্যাবর্তনের দাবিতে আয়োজিত এক সমাবেশে তাকাইচি বলেন, এরই মধ্যে উত্তর কোরিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি শীর্ষ বৈঠক আয়োজন করতে চায় জাপান। তার মেয়াদকালেই অপহরণ ইস্যুটির সমাধান করতে চান তাকাইচি। আর এজন্য তিনি চান দুই দেশের নেতা সরাসরি মুখোমুখি হয়ে আলোচনার মাধ্যমে সমাধান আসুক। জাপানের দাবি, 1970 ও 1980 এর দশকে অন্তত 17 জন জাপানি নাগরিককে উত্তর কোরিয়ার এজেন্টরা অপহরণ করে নিয়ে গিয়েছিল। 2002 সালে তাদের মধ্যে 5 জনকে ফেরত পাঠানো হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অপহরণ মূলত উত্তর কোরিয়ার গুপ্তচর বৃত্তি কর্মকাণ্ডের অংশ ছিল। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।